बिस्मिल्लाह रहमान रहीम আসসালামু আলাইকুম আদাব। আজকে আমি কথা বলবো মির্জা আব্বাসের একটি মন্তব্য নিয়ে, যেটা ছাত্রলীগের ভোটের কারণে ডাকসুতে শিবির বিজয়ী হয়েছে এবং ডাকসুর বিজয়ীরা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছে, যা আমার কাছে অত্যন্ত দুরভিসন্ধিমূলক বলে মনে হয়েছে। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন, হয়তো ফল এখনো ঘোষণা করা হয়নি, জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাও ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে। এবং খুব স্বাভাবিকভাবেই আমিও গতকালকেই বলেছি যে শিবির নিশ্চিত হয়েই এই নির্বাচনগুলি আয়োজন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু যা আছে, যেখানেই নির্বাচন হবে সেখানে শিবিরের বিজয় নিশ্চিত জেনেই তারা এই নির্বাচন আয়োজন করছে। ডাকসুর এই ফলাফলের কারণে বিএনপির পরিণতি, ছাত্রদলের পরিণতি আরো করুণ হতে বাধ্য এবং তারই ধারাবাহিকতায় আজকে জাকসুর নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে এবং ফলাফলও পূর্ব নির্ধারিত। এখানে অনেক কলা কৌশল আছে, ম্যাটিকুলাস ডিজাইন আছে। সো ছাত্রদল বা বিএনপির সেই যোগ্যতা এবং দক্ষতা কোনোটাই নাই এগুলোকে প্রতিরোধ করে। সো ফলাফল যা হওয়ার তাই হবে, সেটা আগের থেকেই অনুমেয়। আপনারা জানেন মির্জা আব্বাস বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সাবেক মন্ত্রী, অত্যন্ত প্রভাবশালী নেতা বিএনপির। তিনি মাঝে মাঝে কিছু কথা বলেন যা জাতীয়ভাবে আলোচনার খোরাক যোগায়। তারই ধারাবাহিকতায় গতকাল প্রথমে আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির নেতা, তারপর মির্জা আব্বাস সাহেব বলেছেন, আরো অনেকেই বলেছেন, নাজিমুদ্দিন আলম, সাবেক ডাকসু এজিএস, অনেকেই বলেছেন। এবং বিএনপির এখন এটা লাইন অফ প্রোপাগান্ডা হয়ে গেছে। সেটা হচ্ছে, তারা প্রশ্ন তুলেছেন ছাত্রলীগের ভোট গেল, প্রথমে প্রশ্ন তুলেছেন এত ভোট, শিবিরের এত ভোট কোত্থেকে আসলো, ছাত্রলীগের ভোট কোথায়? ছাত্রলীগের ভোটের মাধ্যমে শিবিরের এই বিশাল বিজয় অর্জিত হয়েছে। ছাত্রলীগের সাথে আতাত করে শিবির এই বিজয় অর্জন করেছে। দেখেন, এই সমস্ত তথাকথিত নেতারা নানান সময় নানান কথা বলে, যার মেরিট বলতে কিছু নেই, এগুলি চিন্তা করে তারা কোনো কথা বলে না। বলতে হবে বলে দিল, তাতে কি আসে যায়? কিছু আলোচনা হলো, সমালোচনা হলো, তাতে তাদেরকে নিয়ে আলোচনা হলো, এইসব কথা বলার জন্যই তারা কিছু কথা বলে। আমি মনে করি ডাকসুর ইতিহাসে এরকম গোহারা, এরকম ব্যবধানে পরাজয়, এরকম ঘটেনি।
এখন নিজেদের দোষকে, নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা বেশ পারদর্শী, অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে। এরা হিসাবও করে না যে আমি কি বললাম, ভোটের অঙ্কও তারা জানে না। ধরেন ডাকসুর যে ভোট, সর্বমোট ভোট যে কালেক্ট হয়েছে প্রায় 70%, কিছু বেশি, প্রায় 32,000 ভোট পড়েছে। সেখান থেকে 14,000 ভোট পেয়েছে সাদিক কায়েম, যা মোট প্রাপ্ত ভোটের, মোট কাস্টেড ভোটের 50%-এরও কম। এখন আবিদ ছাত্র দলের প্রার্থী ভোট পেয়েছে 5,600 কত যেন, তো ভোটের ডিফারেন্স প্রায় 9,000। এখন 9,000 ভোট যে ডিফারেন্স, তো তারা বলতে চাচ্ছে যে ছাত্রলীগের ভোট না হলে ছাত্র দল বিজয়ী হতো। তাইলে কি এই যে আবিদ যে 5,600 ভোট পেয়েছে, সাদিক কায়েম কি তার থেকে 1,000 ভোট কম পেত? তাহলে তো ভোটের ডিফারেন্স হয়ে যায় 9,000, 10,000। 10,000 ভোট ছাত্রলীগের, তারা এটা স্বীকার করলো যে ছাত্রলীগের ভোট 10,000। আর আবিদ যে জগন্নাথ হলে ভোট পেয়েছে 1200, আর সাদিক কায়েম যে ভোট পেয়েছে 181। এই হিসাবটা কি তারা জানে? ছাত্রলীগ যদি নির্বাচন করতে হলে আবিদ ভোট পেত 200, যে 1250-এর মতো ভোট পেয়েছে জগন্নাথ হলে, সেখানে ছাত্রলীগ ভোট করলে সেখানে ছাত্রলীগ নিশ্চিতভাবে 1,000-এর উপরে ভোট পেত। আবিদের ভোট থাকতো সেখানে বড়জোর 200 বা 300। তো এই যে 5,600 ভোট পেয়েছে আবিদ, তার থেকে তো আরো 1,000 কমে যাবে জগন্নাথের ভোট বাদ দিলে। তাহলে বিএনপির এই যে 40,000 ভোটার ডাকসুতে, প্রায় এই 40,000 ভোটারের বিএনপির তাইলে ভোট দাঁড়ালো কত? 4,000, 4,500। এই হলো বিএনপির স্ট্রেংথ। আগে নিজেরটার হিসাব করতে হবে যে আমার ভোট কত। যার ভোট 4,500, 4,000, 4,500, 40,000-এর মধ্যে, সে কিভাবে স্বপ্ন দেখে বিজয়ী হবে? তাদেরকে যখন শিবির হল থেকে বের করে দিল, তারা তো সেখানে দাঁড়াতে পারলো না। সেখানেই তো তাদের বোঝা উচিত ছিল, এবং তারা জানে, বোঝা উচিত ছিল না, তারা জানে তারা নিশ্চিত পরাজিত হবে। এখন ইনুসকে টিকানোর জন্য, জামাতকে হাইলাইট করার জন্য, এটা হলো তাদের তলে তলে ওই যে গুপ্ত চুক্তি, জামাতকে ধরে রাখার জন্য। কারণ আগে পরে তো জামাতের কাছে তাদের যেতে হবে। সো জামাতকে ধরে রাখার জন্য তারা নিশ্চিত পরাজয় জেনেই এই নির্বাচনে গিয়েছে। আর নির্বাচন বয়কট না করে তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারপরে এই প্রশ্নগুলো তুলছে। হ্যাঁ, নির্বাচনে জালিয়াতি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, ভোট চুরি হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, জাল ভোট হয়েছে তাতে কোনো সন্দেহ নাই, আগে ব্যালট বাক্স ভরানো ছিল তাতেও কোনো সন্দেহ নাই। মানে জালিয়াতির, কারচুপির একটা সর্বশেষ আধুনিক উদাহরণ হলো জাকসুর নির্বাচন, বা যেগুলি হবে এখন সবগুলি। ওদের একটা মেটিকুলাস ডিজাইন আছে, সেই ডিজাইনে এই নির্বাচনগুলি হবে এবং সেইভাবেই তারা হবে। আমার কথা সেখানে না, সেটা সবাই জানেন। আপনারা জানেন যে কিভাবে নির্বাচন হয়েছে, কিভাবে ভোট হয়েছে, কিভাবে জিতেছে। আমার কথা হচ্ছে বিএনপি তাইলে স্বীকার করে নিল ছাত্রলীগ সবচেয়ে জনপ্রিয় সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে,
যেই ছাত্রলীগকে অবৈধভাবে অন্যায়ভাবে এই নির্বাচনের থেকে বাইরে রেখেছে, একতরফা নির্বাচন করেছে, যারা বলে 2024-এ আমিডামি নির্বাচন, একতরফা নির্বাচনকে তারা আমিডামি, তারা নির্বাচনে যায়নি, এজন্য সেটা একতরফা এবং আমিডামি নির্বাচন হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী সবাইকে ডেকে, যারা মনোনয়নপত্র কিনেছে সবাইকে ডেকে বলেছেন, যেহেতু 14 সালে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হলো, টাকা বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য, শ্রম বাঁচানোর জন্য নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে একটা 154 জন, অনেক সিনিয়র নেতা, অনেক সিনিয়র মন্ত্রীরাও এই সুযোগ নিয়েছে, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেই জিনিসটা যেন রিপিট না হয়, এইটাকে ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি প্রার্থী না থাকে সেখানে যেন একটা ডামি ক্যান্ডিডেট থাকে, যেন আনকনটেস্টেড যেন না হতে পারে। এই জন্য তারা এটাকে আমিডামি বানিয়েছে। ভালো, সমস্যা নাই। তো এখন এই যে একতরফা নির্বাচন হলো, বিএনপি জামাত তো একই, চাচাতো ভাই, তো তারাই তো আমিডামি নির্বাচন করলো। সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বেশি ভোটার যাদের পক্ষে, সেই দলকে বাইরে রেখে তারা আমিডামি নির্বাচনের সর্বশেষ ভার্সন তারা এস্টাবলিশ করলো। মির্জা আব্বাস সাহেবদের মাথায় ছিল না তারা আসলে কি বলতে গিয়ে কি বলে ফেলছে, প্যান্ডোরার বক্স তারা ওপেন করে দিয়েছে। 40,000 ভোটের থেকে 14,000 ভোট পেয়েছে শিবিরের প্রার্থী। ওটা তো শিবির না, ওরা তো একটা জোট করেছে, সমস্ত ইসলামী জোট, এই খেলাফতের মাদ্রাসার, বিশেষ করে মাদ্রাসার মধ্যে তাদের অনেক গ্রুপিং আছে, শিবিরের মানে জামাতের গ্রুপিং আছে, হেফাজতের গ্রুপিং আছে, চরমনাই পীরের গ্রুপিং আছে, আরো নানান রকমের গ্রুপিং আছে। এই মাদ্রাসা থেকে যারা আসছে বা ইসলামী এই দলগুলির ভোটগুলি তারা একত্র করার জন্য তারা নিজেরা সেখানে শিবিরের প্যানেল ঘোষণা না করে তারা এই জোট করেছে, ঐক্য জোট করেছে। জোটে যে ভোট দিয়েছে, শিবিরকে ভোট দেয় নাই। এই যে এত ভোট পড়েছে সেটা শিবিরের ভোট না, সেটা জোটের ভোট। জামাত শিবিরের বাইরের ভোট সবচেয়ে বেশি এখানে। সেই ভোটগুলোই বিএনপি টানতে ব্যর্থ হয়েছে। কারণ বিএনপি 5ই আগস্টের পর থেকে জামাত তাদের দল গুছিয়েছে, তাদের দলীয় স্বার্থ দেখেছে, তারা ভবিষ্যতের নিয়ে চিন্তা করেছে। আর বিএনপি মাঠ ঘাট, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট এসব নিয়ে ব্যস্ত, যার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন, হল সব শিবিরের দখলে, তারা ওই দিকে গেছে। হ্যাঁ, চাঁদাবাজি দখলবাজি তারাও করেছে, কিন্তু সেটা অত্যন্ত ছোট আকারের, অতটা দৃশ্যমান হয় নাই, যতটা 10%, 90%, বিএনপি 90%, জামাত করেছে 10%। এই তো জামাত প্রশাসন দখল করেছে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে। তাদের চিন্তা হলো সুদূর প্রসারী। তারা হাঁস পেলেছে, মুরগি পেলেছে ডিম পাড়ার জন্য, ডিম দেওয়ার জন্য। আর বিএনপি মুরগি হাঁস জবাই করে খেয়েছে, ওয়ান টাইম শট। তো সেই বিএনপি এখন এই কথা বলে তাদের লজ্জা ঢাকতে চায়, তাদের সম্মান রক্ষা করতে চায়। এই একই কাজ তারা 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে করেছে। সারাদিন নির্বাচন করে বিকালবেলা মির্জা ফখরুল সাহেব সাংবাদিকদের বলে এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু আছে, সবই আছে, ঠিক আছে। সন্ধ্যা সময় বলে নির্বাচন কারচুপি হয়েছে, আমরা এই ফলাফল মানি না। তারপরে 9 মাস পরে আবিষ্কার করেছে ভোট রাতে হয়েছে। আজ পর্যন্ত এই 13 মাস গেল, আজ পর্যন্ত বলতে পারে নাই এই যে
43,000 ভোট সেন্টার, তার কোন সেন্টারটার মধ্যে ভোট রাতে হয়েছে? 43,000 তো বাদই দিলাম, একটা সেন্টারও আবিষ্কার করতে পারে নাই যে ওই সেন্টারে ভোট রাতে হয়েছে বা সিল মেরে আগে ভরে রাখা হয়েছিল। সো এই হইল বিএনপি। 2008 সালে 18 সালে তারা নির্বাচন করতে গিয়ে 2008 সালে তো 30 সিট পেয়েছে। 2008 সালে যেহেতু খালেদা জিয়া ছিল না, যেহেতু তাদের কোনো অর্জন ছিল না, আওয়ামী লীগের শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে তারা ভেসে গেছে, মাত্র 7 সিট পেয়েছে। তারপরেও লোভ ছাড়ে নাই, ঠিকই সংসদে গেছে। যদি লোভ ছাড়তে পারতো তাহলে বলতো না আমরা নির্বাচনে মানি না, সংসদেও যাবো না। তারা তা করে নেই, ওই নির্বাচনে তারা গিয়েছে, ওই সংসদেও তারা গিয়েছে। 4 বছর সংসদে ছিল, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে। তো এই বিএনপি চরিত্র একই, এদের নেতা কর্মী এবং একদম সেই প্রবাসী অনলাইন নেতা তারেক জিয়া, এদের নীতি একটাই, যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, সব এদের কাজ কাম শেষ হয়ে যাবে, তারপরে সেটাকে প্লেটটাকে লাথি ফেলে দিবে। এই হলো তাদের চরিত্র। সো এখন তারা আতঙ্কিত যে আগামী নির্বাচনে তাদের দুইটা স্বপ্ন, দুইটা পলিসি। একটা হলো আওয়ামী লীগকে যদি বাইরে রাখা যায়, হুইচ ইজ ইম্পসিবল, তাইলে যে তারা যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে, 151 সিট পাবে, এটা নিয়ে এখন তারা শঙ্কিত। আর আওয়ামী লীগের সাথে নির্বাচন তাদের করতে হবে, আদৌ করবে কিনা আমার ডাউট আছে। তখন এই জামাতের সাথে তাদেরকে খুবই আগের মতো সেই যা দিলাম তা, 10টা দিলাম 20টা দিলাম, ওই সময়তে হবে না। জামাতের সাথে খুব কঠিন নেগোসিয়েশনে তাদের যেতে হবে, জামাতকে সাথে নিয়ে জোট করে নির্বাচন করতে হলে। সো মির্জা আব্বাসরা এরকম উদ্ভট কথা বহু সময় বহু বলেছে, ভবিষ্যতে আরো বলবে। এই জন্য ধন্যবাদ যে ছাত্রলীগকে তারা স্বীকার করে নিয়েছে যে ছাত্রলীগ সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে জনপ্রিয় সংগঠন। তাদের ভোটে ডাকসুতে এখনো, তারা যে মাঠে নাই, দেশে নাই, তাদের ভোটে এখনো নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। এটা তাদের অপরিকল্পিত বা অনিচ্ছাকৃত স্বীকারোক্তি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এবং জানেন আজকে যে ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, বিজয়ী বিপিজিএসএ যারা, তারা একটা দল নিয়ে রায়ের বাজার বদ্ধভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে মোনাজাত করেছে। এটাকে আমি একটা ভণ্ডামি এবং একটা ধোঁকাবাজি হিসাবে আমি দেখতে চাই। দেখেন, নির্বাচন যখন সিনেট ভবনে যখন ছাত্র শিবির দখল নিয়েছে, ছাত্রদল সিনেট ভবনে যায় নাই, রাতে ভোটের রেজাল্ট দেওয়ার আগে আগে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে চলে গেছে। আর সিনেট ভবনে পুরা হল বোঝাই করা ছিল, ভর্তি ছিল শিবিরের লোকজন, শিবিরের ছেলে পেলে তাদের সমর্থকরা। তখন তারা জাতীয় সঙ্গীত গেয়েছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে দেশাত্মবোধক গান গেয়েছে তারা ভোট গণনার সময়। গণনা শেষ হয়ে সকালে যখন ভোটের রেজাল্ট দেওয়া শুরু করেছে, তখন তারা স্লোগান দিয়েছে হিজাব বন্ধ করার জন্য। এই হলো তাদের চরিত্র। মানে কখন মুক্তিযুদ্ধকে সামনে আনতে হবে, কখন জাতীয় পতাকা মাথায় বাঁধতে হবে, কখন দেশাত্মবোধক গান গেয়ে ব্ল্যাকমেইল করতে হবে, মানুষকে ধোঁকা দিতে হবে, এটা তাদের কৌশল। তারা ধর্মের নামে, ইসলামের নামে ইসলামকে ব্যবহার করে, ধর্মের লেবাস পরে মানুষের সাথে এইভাবে যুগে যুগে তারা প্রতারণা করে আসছে।
তারই অংশ হিসেবে আজকে তারা পবিত্র বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বদ্ধভূমিতে গিয়েছে, বদ্ধভূমি স্মৃতিসৌধে গিয়েছে। আমি আমার গতকালকের, সম্ভবত না তা আগের দিন, আমার কথার মধ্যে, আলোচনার মধ্যে বলেছি, আমরা কখনোই জামাত শিবিরকে মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত জামাত ইসলামী নাম থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা পাকিস্তানকে দোষারোপ করবে ৭১-এর গণহত্যার জন্য, যতক্ষণ না পর্যন্ত তাদের নিজামী, মুজাহিদ, গোলাম আজম, সাইদি, কাদের মোল্লা, কামরুজ্জামান, এই সমস্ত কসাই, এ সমস্ত নারী নির্যাতনকারী পাকিস্তানের দালালদেরকে অস্বীকার করবে, ডিজাউন করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে কখনোই মেনে নেব না। এর পূর্বে তারা যতক্ষণ পর্যন্ত তারা এইসব বনিতা করবে, এইসব করতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ধোঁকাবাজ হিসাবে, প্রতারক হিসাবে চিহ্নিত করবো। সে যেই বয়সেই হোক, আমাদের সন্তানের বয়সে হোক আর আমাদের বাপদাদার বয়সেই হোক, আমরা তাদেরকে সেইভাবে চিহ্নিত করব। তারা যদি মিন করে তাহলে তারা শুরু করুক। ডাকসু যেদিন শপথ নেবে সেদিন তারা জাতীয় সঙ্গীত গাক, তারপরে ওই গানটা গাক, যেই গানটা শুনলে এখন থেকে 50 বছর আগে যখন এই গান শুনেছি তখনও আমরা অশ্রুসিক্ত হয়েছি, ক্রন্দনরত হয়েছি। সেই গান তারা গাক, যেই গান এখনো আমরা গাইতে গেলে আমাদের গলা ধরে যায়। এখন তো আর গাই না, শুনলে পরে আমরা অশ্রুসিক্ত হয়ে যায় সেই গান। এই গানটা বলুক তারা, সেই ডাকসুর শপথ অনুষ্ঠানে গানটা গাক, থিম সং হিসাবে তারা এই গানটা গাক। সেই গানটা হলো যে, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। দানের এই মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। গাক এই গান, দেখি তারা গাইতে পারে কিনা এই গান। এই গানের মধ্যে সমস্ত নির্যাস আছে মুক্তিযুদ্ধের। যদি তারা ধারণ করতে চায়, এই গান গেয়েই তাদেরকে ধারণ করতে হবে। দেখি তারা সেটা করে কিনা। ভালো থাকবেন। আগামীকাল আমার এই ভিডিওর প্রোগ্রাম শুরুর 200তম পর্ব হবে। আশা করি আপনাদেরকে দেশ রক্ষা, ইউনূসের পতনের নতুন কিছু বলতে পারবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।